অ্যাপোজিশন ও সুপারপোজিশন প্রতিবিম্বের মধ্যে পার্থক্য। অ্যাপোজিশন তীব্র বা উজ্জ্বল আলোতে অ্যাপোজিশন প্রতিবিম্ব গঠিত হয় এবং মৃদু বা অনুজ্জ্বল আলোতে সুপারপোজিশন প্রতিবিম্ব গঠিত হয়। অ্যাপোজিশন প্রতিবিম্ব গঠনের সময় রেটিনাল ও আইরিশ আবরণী প্রসারিত হয় এবং সুপারপোজিশন প্রতিবিম্ব গঠনের সময় রেটিনাল ও আইরিশ আবরণী সংকুচিত হয়। অ্যাপোজিশনে বস্তুর বিভিন্ন অংশের পৃথক ও সুস্পষ্ট প্রতিবিম্ব গঠিত হয় এবং সুপারপোজিশনের ক্ষেত্রে বস্তুর সম্পূর্ণ অংশের অস্পষ্ট ও ঝাপসা প্রতিবিম্ব গঠিত হয়। অ্যাপোজিশন প্রতিবিম্বের ক্ষেত্রে কেবল উলম্বিক আলোকরশ্মি ওমাটির দিকে প্রবেশ করতে পারে এবং সুপারপোজিশনের ক্ষেত্রে তির্যক ও উলম্বিক উভয় আলোকরশ্মি ওমাটিডিয়ামে প্রবেশ করে প্রতিবিম্ব গঠন করে। আচ্ছা, ভেরি গুড। এখন কে বলতে চাও? স্যার আমি বলি। আচ্ছা, শান্তনা বলো। সুপারপজিশন প্রতিবিম্ব এবং অ্যাপোজিশন প্রতিবিম্বের মধ্যে পার্থক্য। সুপারপজিশন প্রতিবিম্বে মৃদু আলোতে প্রতিবিম্ব গঠিত হয় এবং অ্যাপোজিশন প্রতিবিম্বে উজ্জ্বল আলোতে প্রতিবিম্ব গঠিত হয়। সুপারপজিশন প্রতিবিম্বে রেটিনাল আইরিশ সংকুচিত হয় আর অ্যাপোজিশন প্রতিবিম্বে আইরিশ প্রসারিত হয়। সুপারপজিশন প্রতিবিম্বে উলম্বিত উভয় আলো ওমাটিডিয়ামে প্রতিবিম্ব সৃষ্টি করে আর অ্যাপোজিশন প্রতিবিম্বে উলম্বিত আলোকরশ্মি ওমাটিডিয়ামে প্রতিবিম্ব সৃষ্টি করে। কেবল উলম্বিত আলোকরশ্মি ওমাটিডিয়ামে প্রতিবিম্ব সৃষ্টি করে। সুপারপজিশন প্রতিবিম্বে বস্তুর অস্পষ্ট এবং সামগ্রিক ঝাপসা প্রতিবিম্ব গঠিত হয় এবং অ্যাপোজিশন প্রতিবিম্বে বস্তুর ভিন্ন ভিন্ন অংশে সুস্পষ্ট প্রতিবিম্ব গঠিত হয়। আচ্ছা, এখন কে বলতে চাও? আমি বলি। হ্যাঁ, বলো। সুপারপজিশন ও অ্যাপোজিশন প্রতিবিম্বের মধ্যে পার্থক্য। সুপারপজিশন প্রতিবিম্ব মৃদু বা স্তিমিত আলোতে প্রতিবিম্ব গঠিত হয়। অ্যাপোজিশন প্রতিবিম্বে তীব্র বা উজ্জ্বল আলোতে প্রতিবিম্ব গঠিত হয়। সুপারপজিশন প্রতিবিম্বে রেটিনাল ও আইরিশ আবরণী সংকুচিত হয়। অ্যাপোজিশন প্রতিবিম্বে রেটিনাল ও আইরিশ আবরণী প্রসারিত হয়। সুপারপজিশন প্রতিবিম্বে তির্যক ও উলম্বিক উভয় আলোকরশ্মি ওমাটিডিয়ামে প্রতিবিম্ব সৃষ্টি করে আর অ্যাপোজিশন প্রতিবিম্ব কেবল উলম্বিক আলোকরশ্মি ওমাটিডিয়ামে প্রতিবিম্ব সৃষ্টি করে। সুপারপজিশন প্রতিবিম্বে বস্তু সম্পূর্ণ অংশে অস্পষ্ট সামগ্রিক ও ঝাপসা প্রতিবিম্ব গঠিত হয় আর অ্যাপোজিশন প্রতিবিম্বে বস্তুর ভিন্ন ভিন্ন অংশে পৃথক ও সুস্পষ্ট প্রতিবিম্ব গঠিত হয়। আচ্ছা, ভেরি গুড। এখন হচ্ছে কে বাকি আছো? কে? সুমায়া? স্যার আমি স্যার। হ্যাঁ, বলো। সুপারপজিশন প্রতিবিম্ব হচ্ছে মৃদু আলোতে প্রতিবিম্ব গঠিত হয়। অ্যাপোজিশন হচ্ছে উজ্জ্বল আলোতে প্রতিবিম্ব গঠিত হয়। সুপারপজিশন হচ্ছে রেটিনাল আর আইরিশ আবরণ হচ্ছে সংকুচিত হয় আর অ্যাপোজিশনে হচ্ছে রেটিনাল আর আইরিশ আবরণই প্রসারিত হয়। তারপর হচ্ছে সুপারপজিশনে হচ্ছে আলোকরশ্মি ওমাটিডিয়ামে প্রবেশ করে আর অ্যাপোজিশনে হচ্ছে অস্পষ্ট ঝাপসা প্রতিবিম্ব গঠিত করে আর অ্যাপোজিশনে হচ্ছে সুস্পষ্ট প্রতিবিম্ব গঠিত করে। আচ্ছা, ভেরি গুড। আর কেউ বলতে চাও? আর একজন? আমি হ্যাঁ, বলো। সুপারপজিশনে মৃদু বা স্মিত আলোতে প্রতিবিম্ব গঠিত হয় এবং অ্যাপোজিশনে হচ্ছে তীব্র বা উজ্জ্বল আলোতে প্রতিবিম্ব গঠিত হয়। সুপারপজিশনে রেটিনাল ও আইরিশ আবরণ সংকুচিত হয় এবং অ্যাপোজিশন প্রতিবিম্ব হচ্ছে রেটিনাল ও আইরিশ আবরণী প্রসারিত হয়। সুপারপজিশনে তির্যক ও উলম্বিক উভয় আলোকরশ্মি ওমাটিডিয়ামে প্রবেশ করে এবং অ্যাপোজিশন প্রতিবিম্বে কেবল উলম্বিক আলোকরশ্মি ওমাটিডিয়ামে প্রবেশ করে। সুপারপজিশনে অস্পষ্ট এবং ঝাপসা প্রতিবিম্ব গঠিত হয় এবং অ্যাপোজিশনে হচ্ছে সুস্পষ্ট প্রতিবিম্ব গঠিত হয়। আচ্ছা, ভেরি গুড। আর কেউ বলবা? পড়ার সময় শেষ, এখন শুধু পড়া বলবা। হ্যাঁ, আর কে বলতে চাও? বলো। হ্যাঁ, বলো। সুপারপজিশন আর অ্যাপোজিশন প্রতিবিম্বের মধ্যে পার্থক্য। সুপারপজিশন প্রতিবিম্বের ক্ষেত্রে এগুলো মৃদু আলোতে বা স্তিমিত আলোতে প্রতিবিম্ব সৃষ্টি করে আর
অ্যাপোজিশন প্রতিবিম্ব তীব্র উজ্জ্বল আলোতে সৃষ্টি হয়, আর অ্যাপোজিশন সুপারপজিশন প্রতিবিম্ব তির্যক বা উল্লম্বিক উভয়ভাবে আলোক সময় মিডিয়ামে প্রতিবিম্ব সৃষ্টি করতে পারে। আর অ্যাপোজিশনের ক্ষেত্রে শুধু উলম্বিক ভাবে আলোক মাটিডিয়াম প্রতিবিম্ব সৃষ্টি করে। সুপারপজিশন প্রতিবিম্বের ক্ষেত্রে বস্তুর প্রতিবিম্বে অস্পষ্ট এবং ঝাপসা হয়, আর অ্যাপোজিশনের ক্ষেত্রে প্রতিবিম্ব স্পষ্ট ও পৃথক পৃথক প্রতিবিম্ব গঠিত হয়। আর সুপারপজিশনের ক্ষেত্রে রেটিনাল বা আইরিশ আবরণ সংকুচিত হয়, আর অ্যাপোজিশন প্রতিবিম্বের ক্ষেত্রে রেটিনাল এবং আইরিশ আবরণ প্রসারিত হয়। ওকে, এখন আমি 6 মিনিট পরে জিজ্ঞেস করতে পারবো। আচ্ছা, এরপরে বলেন, রিহা বলো। রিহা শুনতে পাচ্ছেন? আদিবা বলেন। আচ্ছা, নিচ থেকে কে বলতে চান? আর কেউ বলবেন না? ধারণা আছে কারোর রূপান্তর জিনিসটা কি? তো দেখো এখানে কি বলছে, রূপান্তরটা খুব ভালো করে শিখতে হবে। এই যে এইটুকু, তাহলে কোনো প্রাণীর জীবনচক্রের প্রাথমিক দশা ও পূর্ণাঙ্গ দশার মধ্যে গঠনগত পার্থক্য থাকলে প্রাথমিক দশা থেকে পূর্ণাঙ্গ দশায় পৌঁছাতে যেসব দৈহিক পরিবর্তন সাধিত হয় তাকে বলা হয় রূপান্তর। এইটুকু বুঝেননি কে বলেন? এটুকু কি বুঝেছেন? তাহলে আমি আরো সহজ করে দিই। একটা হচ্ছে শিশু প্রাণী আর একটা পূর্ণাঙ্গ প্রাণী। তাহলে এই শিশু প্রাণী এবং পূর্ণাঙ্গ প্রাণীর মধ্যবর্তী যে দশাটা, মধ্যবর্তী যে সময়টা, এই সময়ের মধ্যে যদি তাদের কোনো গঠনগত পার্থক্য যদি থাকে, ঠিক আছে, তাহলে এই যে প্রাথমিক দশা থেকে পূর্ণাঙ্গ দশায় পৌঁছাতে দৈহিক যে পরিবর্তনগুলো সাধিত হচ্ছে সেইগুলোকে আমরা বলবো রূপান্তর। তো পতঙ্গ, ব্যাঙ, মাছ ইত্যাদি প্রাণীতে রূপান্তর দেখা যায়। তো আমাকে একজন বলো তো যে ব্যাঙে কি ধরনের রূপান্তর দেখা যায়? একটা পূর্ণাঙ্গ ব্যাঙের সাথে একটা শিশু যে ব্যাঙ, তার মধ্যে কি কোনো পার্থক্য আছে? শুধু সাইজটা বড় ছোট, আর কোনো পার্থক্য নাই? আচ্ছা, ব্যাঙের যে বাচ্চা আর পূর্ণাঙ্গ ব্যাঙ, এর মধ্যে কোনো পার্থক্য আছে? কি পার্থক্য বলেন? কি পার্থক্য? ব্যাঙ আছে পূর্বাশ্ব হচ্ছে শ্বাস চলাচল, আর ব্যাঙ হচ্ছে ফুসফুসের সাহায্য। আচ্ছা, তাহলে ব্যাঙাচি আর একটা পূর্ণাঙ্গ ব্যাঙ কি দেখতে একই রকম নাকি কোনো গাঠনিক পার্থক্য আছে? হ্যাঁ, তাহলে এই যে ব্যাঙাচি থেকে ব্যাঙ পর্যন্ত পৌঁছাতে এই মধ্যবর্তী সময়ে যে সকল আঙ্গিক পরিবর্তন হচ্ছে সেটাই হলো রূপান্তর। তো পতঙ্গের ভিতরেও কিন্তু রূপান্তর দেখা যায়। তো আমি এর আগে উদাহরণ দিয়েছিলাম একটা এরকম, যে বাজার থেকে যখন শাকসবজি, বিশেষ করে বেগুন অথবা লাল শাক বা পালং শাক, এরকম যখন সবজিগুলি আনা হয়, তো আমরা যখন পরিষ্কার করতে যাই বা আলাদা করে বাছাই করতে যাই, তখন হয়তো খেয়াল করে থাকবো ওখানে সবুজ রঙের এক ধরনের পোকা ঘুরে বেড়ায়, বা বেগুনটা কাটার পরে ওর ভিতরে পোকা, অথবা পেয়ারার ভিতরে পোকা দেখছো? তো এই পোকাগুলো যেমন যে বেগুনের ক্ষেত্রে আমরা যদি বলি, বা ওই পোকাগুলো কিন্তু হতে পারে প্রজাপতির বা মথের কোনো লার্ভা হতে পারে মাজরা পোকার কোনো লার্ভা। তো এই যে এরকম একটা প্লাস্টিকের মতো মাজরা পোকা যেটা, ওইটা আর একটা প্রজাপতির মধ্যে কি গাঠনিক কোনো পার্থক্য আছে? আমি কিন্তু লার্ভা অবস্থায় দেখে বুঝতেই পারছি না ওটা কি প্রজাপতির লার্ভা নাকি মাজরা পোকার লার্ভা। তো এই যে লার্ভা থেকে পূর্ণাঙ্গ পর্যন্ত পৌঁছাতে যে দৈহিক পরিবর্তন গুলো ঘটছে সেগুলোই হচ্ছে কি মানে রূপান্তর। তো রূপান্তর হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে সম্পূর্ণ রূপান্তর আর একটা হচ্ছে অসম্পূর্ণ রূপান্তর। তো সম্পূর্ণ রূপান্তরের ক্ষেত্রে যদি বলি, সম্পূর্ণ রূপান্তর সম্পর্কে কি কোনো ধারণা আছে? এই জিনিসটা কি?
তো আমি যে বেগুনের কথা বললাম তার ভিতরে এরকম এক ধরনের পোকা থাকে, দেখছো? এরকম এরকম একটা জি মাথা স্যার। হবে, এরকম এখানে দুইটা পা বানাই দিই, এরকম দেখছো? জি স্যার। এটা কি জি তুমি স্যার। দেখে দেখে বুঝবা যে এটা কিসের লার্ভা? না স্যার। দেখা যাচ্ছে এটা এক সময় পরিবর্তিত হয়ে এরকম কি হতে পারে, এরকম একটা জীব হয়ে যেতে পারে, এরকম একটা জীব, ঠিক আছে? মাজরা পোকা বা এরকম প্রজাপতির মতো একটা কিছু হয়ে যেতে পারে, ঠিক আছে? জি স্যার। তো জি স্যার। শুরুর স্টেজে কিন্তু আমি বুঝতে পারি না। তাহলে দেখো, শিশু প্রাণী যখন দেখতে পূর্ণাঙ্গ প্রাণী থেকে সম্পূর্ণ ভিন্ন ধরনের, তাহলে এইটা হচ্ছে শিশু প্রাণী, এই যে এইটা হলো শিশু প্রাণী আর এটা হলো পূর্ণাঙ্গ প্রাণী। তাহলে শিশু প্রাণী আর পূর্ণাঙ্গ প্রাণী থেকে যখন সম্পূর্ণ রকম ভিন্ন ধরনের হয় এবং বিকাশের সময় ব্যাপক বৈশিষ্ট্যের পরিবর্তন সাধিত হয়, তাকে বলা হচ্ছে সম্পূর্ণ রূপান্তর। সম্পূর্ণ রূপান্তর। ঠিক আছে? সম্পূর্ণ রূপান্তর কাকে বলছে, এটুকু কি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা। এবং এই সম্পূর্ণ রূপান্তরের ক্ষেত্রে যে শিশু প্রাণী, সেই শিশু প্রাণীকে কি বলা হয়, একজন বলো? সম্পূর্ণ রূপান্তরের ক্ষেত্রে যে শিশু প্রাণীটা হয়, সেই শিশু লার্ভা, সেই শিশু প্রাণীকে বলা হচ্ছে কি, লার্ভা। ঠিক আছে? এটা কোথায় দেখা যায়? মৌমাছিতে দেখা যায়, প্রজাপতিতে দেখা যায়। এখানে যেহেতু প্রজাপতি ব্যবহার করছে আমি এই কারণে এই ছবিটা আঁকলাম। এইটুক কি ক্লিয়ার? জি স্যার। জি ওকে। স্যার। আর অসম্পূর্ণ রূপান্তর হচ্ছে কি, যখন পূর্ণাঙ্গ প্রাণী আর শিশু প্রাণীর মধ্যে আঙ্গিক মিল থাকবে। ঠিক আছে? তুমি ছোট্ট একটা তেলাপোকা দেখলে কিন্তু বলতে পারবা যে এটা কি, কার লার্ভা। তো যখন দেখো শিশু প্রাণী দেখতে যখন পূর্ণাঙ্গ প্রাণীর মতো দেখায় এবং এদের বিকাশের সময় খুব সীমিত বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটে, তাকে বলা হয় অসম্পূর্ণ রূপান্তর। এইটুক কি বোঝা গেছে? কি বলা হলো এখানে? জি স্যার। তাহলে এই সংজ্ঞাটুকু শিখতে হবে। তাহলে শিশু প্রাণী যখন দেখতে পূর্ণাঙ্গ, আমি ছোট্ট একটা তেলাপোকা দেখলেই কিন্তু বুঝতে পারি এটা তেলাপোকা, আবার বড় একটা তেলাপোকা দেখলেও কিন্তু বুঝতে পারি এটা তেলাপোকা। বাট ওই ছোট তেলাপোকার সাথে বড় তেলাপোকার কিছু আঙ্গিক পার্থক্য আছে, গঠনগত কিছু পার্থক্য আছে। যেমন তুমি যদি ছোট্ট একটা ঘাস ফড়িং অথবা ছোট্ট একটা তেলাপোকা দেখো, তাহলে ওখানে কিন্তু তুমি এই যে পাখা দেখতে পাবা না। শিশু যে ঘাস ফড়িং বা শিশু যে তেলাপোকা তার কিন্তু পাখা থাকে না, কিন্তু পূর্ণাঙ্গ যে ঘাস ফড়িং বা পূর্ণাঙ্গ যে তেলাপোকা তার কিন্তু পাখা থাকে, ঠিক আছে? ডানা থাকে। এই দুইটার আঙ্গিক মিল থাকে যখন, সেটা হচ্ছে অসম্পূর্ণ রূপান্তর। আর এই ক্ষেত্রে যে শিশু প্রাণী, সেটাকে বলা হয় কি, নিম। কি বলা হয়? নিম। আরশোলা এবং ঘাস ফড়িং এ অসম্পূর্ণ রূপান্তর দেখা যায়। ঘাস ফড়িং এর নিম সবুজ উদ্ভিদ খেয়ে দ্রুত বৃদ্ধি পেতে থাকে। বৃদ্ধিকালীন সময়ে এদের দেহের কাইটিন নির্মিত অনমনীয় খোলসটি বারবার পরিত্যক্ত হয়। তাহলে খোলসটা কি হবে, বারবার পরিত্যাগ হয়, ঠিক আছে? এবং এই খোলস পরিবর্তনের যে ঘটনা, সেটাকে বলা হয় মোল্টিং বা নির্মোচন। তো একটা ঘাস ফড়িং কি করে, একটা ঘাস ফড়িং তার জীবন চক্রে মোট 5 বার খোলস চেঞ্জ করে। কয়বার? 5 বার খোলস পরিবর্তনের মাধ্যমে কি হয়, একটা পূর্ণাঙ্গ ঘাস ফড়িং এ পরিণত হয়। আচ্ছা, তো দেখো এ সময় এদের ডানা গজা এবং প্রজনন তন্ত্র বিকশিত হয়। আর একটা তথ্য ওই সময় বলতে ভুলে গেছি, পূর্ণাঙ্গ অসম্পূর্ণ রূপান্তরের ক্ষেত্রে যে শিশু প্রাণী তার হচ্ছে ডানা থাকে না, আর প্রজনন অঙ্গগুলি বা প্রজনন তন্ত্রটা অপূর্ণাঙ্গ অবস্থায় থাকে। নিম থেকে পূর্ণাঙ্গ প্রাণীতে পৌঁছাতে ঘাস ফড়িং এর প্রায় 2 মাস সময় লাগে। কতদিন সময় লাগে? হ্যাঁ, এই ক্লাসের লাস্টের 10 মিনিট আমি এইগুলো জিজ্ঞেস করবো, আবার সবাই মনোযোগ দিয়ে শুনবা। তাহলে মোট খোলস ত্যাগ ঘটে কতবার? 5 বার। তাহলে এই যে দুইটা খোলস ত্যাগের মধ্যবর্তী যে সময়টুকু, এই মধ্যবর্তী যে দশাটা, সেটাকে বলা হয় ইনস্টার। তাহলে দুটি খোলস পরিবর্তনের মধ্যবর্তী যে দশা, সেটাকে বলা হয় ইনস্টার। তো ঘাস ফড়িং এর নিম হতে
নিম্ফ হতে রূপান্তরিত হয়ে সদ্য পূর্ণাঙ্গ দশাকে বলা হয় কি? ইমাগো। ইমাগো। এটা কি পরীক্ষার খাতায় যেন কেউ ওমাগো লিখবেন না, ঠিক আছে? আপনারা সব ফেসবুকে লিখেন ওএমজি, ঠিক আছে? তাহলে ইমাগো, তাহলে একেবারে ডিম থেকে যেটা বের হইলো সেটাকে কি বলা হয়েছিল? নিম। এবার নিম যখন মোটামুটি সবকিছু পরিবর্তন সাধনের পরে যখন ছোট্ট একটা পূর্ণাঙ্গ ঘাসফড়িং এ পরিণত হলো, সেটার নাম কি? ইমাগো। ঠিক আছে? ঘাসফড়িং এর রূপান্তরের সময় নিম্ফের যেসব পরিবর্তন সাধিত হয় সেগুলো হলো, দেখো, দেহের আকার বৃদ্ধিপ্রাপ্ত হয়। কি কি পরিবর্তন হয়? দেহের আকার বৃদ্ধিপ্রাপ্ত হয়, দেহের ক্রমশ সবুজ বর্ণ ধারণ করে, ডানা গজায় এবং জননাঙ্গ পরিপক্ক হয়। এই দুইটা পয়েন্ট একদম মেন। এই দুইটা সবার আগে দেওয়ার দরকার ছিল, কিন্তু এই দুইটা দিচ্ছে সবার লাস্টে। এখন দেখবো এই যে রূপান্তর যে ঘটলো, এই রূপান্তরে হরমোনের কি ভূমিকা। ঠিক আছে? তো ঘাসফড়িং এর দেহে 4 ধরনের অন্তঃক্ষরা গ্রন্থি থাকে। ঘাসফড়িং এর দেহে কয় ধরনের অন্তঃক্ষরা গ্রন্থি থাকে? 4 ধরনের। এগুলো কি হলো? ইন্টারসেরিব্রাল গ্রন্থিকোষ। তাহলে ইন্টারসেরিব্রাল গ্ল্যান্ড সেলস একটা, এগুলির নাম আমরা পড়ে ফেলি এখনই। দ্বিতীয়টা হচ্ছে প্রোথোরাসিক গ্ল্যান্ড বা প্রোথোরাসিক গ্রন্থি। 3 নাম্বারটা হচ্ছে কর্পোরা অ্যালাট্রা। 4 নাম্বারটা হচ্ছে কর্পোরা কার্ডিয়াকা। তাহলে এই নাম তিনটা একটু পড়ে ফেলো। তিনটা নাম একটু পড়ে ফেলো। এই তিনটা নাম জিজ্ঞেস করব। তো এদের মধ্যে প্রথম যে তিনটা, অর্থাৎ ইন্টারসেরিব্রাল গ্ল্যান্ড সেলস, প্রোথোরাসিক গ্ল্যান্ড এবং কর্পোরা অ্যালাট্রা, যেটা, এই তিনটা গ্রন্থি থেকে যে হরমোন নিঃসৃত হয় সেই হরমোন রূপান্তরে মুখ্য ভূমিকা পালন করে। তাহলে এইখানে যে তিনটা নামের কথা বলা হলো, এই তিনটা নাম ভালো করে পড়ে রাখতে হবে। কিসের জন্য একজন বলো তো? এই তিনটা নাম কেন ভালো করে পড়ে রাখতে হবে? এই যে, ভেরি গুড। তাহলে এই তিনটা নাম দিয়ে বহুপদী কোশ্চেন আসবে, ঠিক আছে? তাহলে এরপরে দেখি রূপান্তরের শুরুতে মস্তিষ্কের ইন্টারসেরিব্রাল গ্রন্থিকোষ থেকে প্রোথোরাস, এই যে এটা দেখো কি হচ্ছে, তাহলে মস্তিষ্কের কি বলা হলো? ইন্টারসেরিব্রাল গ্রন্থিকোষ থেকে কোন হরমোন নিঃসৃত হবে? প্রোথোরাকোট্রপিক হরমোন। প্রোথোরাকোট্রপিক হরমোন নিঃসৃত হবে। তাহলে পরীক্ষায় কিন্তু এটাও দিতে পারে, প্রোথোরাকোট্রপিক হরমোন কোথা থেকে নিঃসৃত হয়, কোন কোষ থেকে। তারপরে এই হরমোন দেখো প্রোথোরাসিক গ্রন্থিকে একডাইসন হরমোন ক্ষরণে উদ্দীপিত করে, ঠিক আছে? একডাইসন হরমোন ক্ষরিত হলে প্রাণীর নির্মোচন প্রক্রিয়া শুরু হয়। মানুষের কি একডাইসন হরমোন থাকে নাকি থাকে না, বলো? মানুষের একডাইসন হরমোন থাকে নাকি থাকে না? আচ্ছা, মানুষের একডাইসন হরমোন থাকে। মানুষের একডাইসন হরমোন থাকে। এই যে মানুষের যে স্কিন, ত্বক, এই ত্বকটা কিন্তু প্রতিনিয়ত প্রতিস্থাপিত হয়ে যায়, ঠিক আছে? অর্থাৎ পুরাতন যে ত্বকগুলো সেগুলো হচ্ছে ওখান থেকে কি হয়, সরে যায়, আর সেই জায়গায় নতুন ত্বক আবার সৃষ্টি হয়। তো আমরা দেখবো যে আজকে ধরো সারাদিন একদম ডলে ডলে করে ফেললাম, পরের দিন আবার গোসলের সময় যখন হাত ডলা দিয়ে দেখবো যে সেখান থেকেও কিন্তু কিছু কিছু মনে হয় যে ধুলার মতো উঠছে, আসলে ওইগুলো না, ওইগুলো হচ্ছে মৃত ত্বক। তো এই যে পুরানো ত্বকটাকে রিপ্লেস করে দিচ্ছে কিন্তু এই একডাইসন হরমোন। মানুষের শরীরেও এই একডাইসন হরমোন থাকে। তো এই হরমোন দেহ কোষকলাকে বৃদ্ধির জন্য উদ্দীপিত করে। একই সময় কর্পোরা অ্যালাট্রা, দেখো, কর্পোরা অ্যালাট্রা থেকে কোন হরমোন ক্ষরিত হয়? হ্যাঁ, কর্পোরা অ্যালাট্রা থেকে কি হচ্ছে? জুভেনাইল হরমোন ক্ষরিত হচ্ছে, এবং এই জুভেনাইল হরমোন কি করছে? দেহের অস্বাভাবিক যে দ্রুত বৃদ্ধি সেটাকে কি করে?
প্রতিহত করে। এটা কি বোঝা গেছে? প্রকৃতপক্ষে জুভেনাইল হরমোনের প্রভাবে ঘাসফড়িং এর নিম দশা দীর্ঘ হয়। একসময় কর্পোরা অ্যালার্টার কার্যক্রম রহিত হয়, মানে থেমে যায়, এবং এগ্রেশন হরমোনের প্রভাবে প্রাণীর দ্রুত নির্মোচন ঘটে এবং রূপান্তরের মাধ্যমে পূর্ণাঙ্গ প্রাণীতে পরিণত হয়। তো এইখানে যে জিনিসগুলি মনে রাখতে হবে, কোন হরমোন কি কাজ করে, কোন গ্রন্থি থেকে কোন হরমোন নিঃসৃত হয়, কোনটা বৃদ্ধির বা নির্মোচনে ভূমিকা রাখে, তারপরে কোনটা অস্বাভাবিক বৃদ্ধি প্রতিহত করে, এই তথ্যগুলো খুব ভালো করে শিখে রাখতে হবে। তো যেটুকু বলা হয়েছে এইটুকু কি বুঝেছেন? আচ্ছা, এটা ক্লিয়ার করে দিই। হ্যাঁ, তাহলে নিম এবং পূর্ণাঙ্গ ঘাসফড়িং এর মধ্যে যদি বলা হয় পার্থক্য কি, এই পার্থক্য কি পারা যাবে? ওকে, তো ঘাসফড়িং এর অর্থনৈতিক গুরুত্ব একটু দেখে নিই, এটা এত আসে না। ঘাসফড়িং এর প্রাকৃতিক এবং অর্থনৈতিক গুরুত্ব রয়েছে। তাহলে খাদ্য শৃঙ্খলে কি ভূমিকা রাখে দেখো। ঘাসফড়িং তৃণভূমির খাদ্য শৃঙ্খলের একটি গুরুত্বপূর্ণ অংশ। অনেক শিকারী প্রাণী, যেমন শিকারী পোকা, মাকড়সা, ব্যাঙ, সরীসৃপ, পাখি এবং অন্য স্তন্যপায়ী প্রাণীর প্রিয় খাদ্য হচ্ছে ঘাসফড়িং। তারপরে পুষ্টি চক্রে দেখো, ঘাসফড়িং এর উদ্ভিদ ভক্ষণ করে, মলত্যাগ করে এবং নিজের মৃতদেহ মাটির সাথে মিশিয়ে প্রকৃতির পুষ্টি চক্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারপরে বালাই হিসেবে, মানে পেস্ট, অর্থনৈতিকভাবে ক্ষতি করে এরকম জীবগুলোকে বলা হয় পেস্ট। তো সাধারণত একক ঘাসফড়িং মানুষের ফসলে তেমন ক্ষতি করে না, যদিও এরা প্রতিদিন এদের দেহের ওজনের প্রায় অর্ধেক পরিমাণ ঘাস লতাপাতা ভক্ষণ করে। কিন্তু এরা যখন ঝাঁক বাঁধে বা সোয়ার্ম গঠন করে, তখন মাঠের পর মাঠের ফসল কিন্তু ধ্বংস করে দেয়। ঠিক আছে, তারপরে মানুষের খাদ্য হিসেবে এটি ব্যবহৃত হয়। ভিয়েতনাম, ফিলিপিন্স, জাপান, আফ্রিকা, মধ্য এবং দক্ষিণ আমেরিকার কয়েকটি দেশের মানুষের নিকট ঘাসফড়িং একটি প্রিয় খাবার এবং প্রোটিনের অন্যতম উৎস। তারপরে পরজীবীর পোষক হিসেবে এরা ভূমিকা পালন করে। ঘাসফড়িং কয়েকটি প্রজাতির চ্যাপ্টা ক্রিম এবং গোল ক্রিমের মাধ্যমিক পোষক হিসেবেও কাজ করে। তো যেটুকু বললাম, এটা কি শুনতে পাচ্ছ তোমরা? ওভিপোজিটরের কাজ কি? হ্যাঁ, ডিম পাড়তে সাহায্য করা। আচ্ছা, এরপরে যেটা থাকলো শুক্রধানী, আমি একটু আগেই বললাম। তাহলে এই যে দেখো, এটা এই যে এই পেঁচানো নালীটা, যোনির নিচে থেকে একটি কুণ্ডলীকৃত শুক্রধানী যুক্ত থাকে, এবং এখানে কি হচ্ছে যে শুক্রাণু সাময়িক সময়ের জন্য জমা থাকে। কি বলা হচ্ছে? মেল থেকে গৃহীত যে স্পার্ম, সেটা সাময়িক সময়ের জন্য জমা থাকে বলে এটাকে বলা হচ্ছে স্পার্মাথিকা বা শুক্রধানী। কি বোঝা গেছে? আর সব শেষে কি থাকবে? অ্যাক্সেসরি গ্ল্যান্ড। প্রতিটি ডিম্বাশয়ের উপরিভাগে একটি সহায়ক গ্রন্থি বা কোলেটেরিয়াল গ্রন্থি থাকে, যা ডিম্বনালীর মাধ্যমে যোনিতে উন্মুক্ত হয় এবং এখান থেকে নিঃসৃত আঠালো তরল ডিমকে গুচ্ছবদ্ধ রাখে। তাহলে এইখানে এই যে চিত্রটা শেখানো হলো, প্রত্যেকটা চিত্রের নাম জানতে হবে, কোন চিত্রের নাম কি, সেটার কাজ কি। ঠিক আছে, তাহলে এই তথ্যগুলো শিখে রাখতে হবে। এখানে মূলত এমসিকিউ কোশ্চেনগুলি আসে। পরেরটা দেখি, পুরুষ প্রজনন তন্ত্র। এর ভিতরে আবার কোন কোন অংশগুলি থাকে দেখো। কি কি থাকে? শুক্রাশয় থাকবে, শুক্রনালী থাকবে, ক্ষেপণ নালী থাকবে, সহায়ক গ্রন্থি এবং শুক্রথলি। তাহলে এই নামগুলো কেন পড়ে রাখতে হবে বলো, একজন বলো এই নামগুলো। হ্যাঁ, বহুপদীর জন্য। এই নামগুলো দিয়ে কোশ্চেন আসবে বহুপদী। তো ডিম্বাশয় ছিল কয়টি? এক জোড়া। তাহলে শুক্রাশয় থাকবে এক জোড়া। এটি হচ্ছে কি বলছে যে মিডিয়ান লিগামেন্ট দ্বারা তৃতীয় থেকে পঞ্চম, দেখো 3 থেকে পঞ্চম উদরের খণ্ডকের
উদর গহ্বরের পৃষ্ঠ প্রাচীরের সাথে যুক্ত থাকবে। তাহলে দুই ক্ষেত্রে আমরা দেখলাম মিডিয়ান যে লিগামেন্ট সেটা থাকবে। প্রতিটি শুক্রাশয় অসংখ্য ফলিকল গুচ্ছ নিয়ে গঠিত। ফলিকলে শুক্রাণু সৃষ্টি হয়। তাহলে কোথায় শুক্রাণু সৃষ্টি হবে? ফলিকলে। শুক্রনালী, তাহলে এই যে এখানে লক্ষ্য করো, এখানেও কিন্তু শুক্রনালী থাকছে। এই একটা শুক্রনালী, এই একটা শুক্রনালী। তাহলে শুক্রনালী দেখো, প্রতিটি শুক্রাশয়ের অঙ্কীয় দেশ হতে একটি করে লম্বা এবং পেঁচানো নালী যুক্ত থাকে, একে বলা হয় শুক্রনালী। আর শুক্রনালী আবার যে নালীর সাথে দেখো যুক্ত হচ্ছে, এই নালীটাকে বলা হচ্ছে কি? ক্ষেপণ নালী, ইজাকুলেটরি ডাক্ট। হ্যাঁ, দুই পাশের দুটি শুক্রাণু দেহের নবম উদরীয় খণ্ডকে, এই যে খণ্ডকগুলোর কথা কিন্তু বলছে, এই খণ্ডকগুলো কিন্তু মনে রাখতে হবে। তাহলে কত নাম্বার খণ্ডকে দেখো? হ্যাঁ, ক্ষেপণ নালী থাকছে নবম উদরীয় খণ্ডকে। আচ্ছা, তারপরে সব শেষে থাকছে কি? সহায়ক গ্রন্থি। এই যে সুতার মতো যে গ্রন্থিগুলো আমরা দেখছি সেগুলো হচ্ছে সহায়ক গ্রন্থি। লম্বা নালিকাগুচ্ছ সমন্বিত একজোড়া সহায়ক ক্ষেপণনালীতে উন্মুক্ত হচ্ছে। এসব গ্রন্থি থেকে ক্ষরিত তরলে শুক্রাণু নিমজ্জিত থাকে এবং সেখান থেকে পুষ্টি গ্রহণ করে। তো যেটুকু বলা হলো, এগুলো কি বুঝছেন? আর একটা থাকছে কি? শুক্রথলি। সহায়ক গ্রন্থির সাথে একটি দীর্ঘ পেঁচানো নালিকা বা শুক্রথলি ক্ষেপণনালীতে উন্মুক্ত হয়। এতে শুক্রাণু সঞ্চিত থাকে এবং প্রজননের সময় ক্ষেপণনালীতে কি করে? প্রবেশ করে। তাহলে এই যে রিপ্রোডাক্টিভ অর্গান থেকে কিন্তু আগামী দিন কোশ্চেন দেব, এমসিকিউ কোশ্চেন অলরেডি বানানো আছে। তাহলে আজকে যেগুলো পড়ানো হলো, এখন বলেন বুঝতে অসুবিধা আছে কারোর? আছে কি কোনো অসুবিধা?